দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা করব। দেখো, এর আগেও আমরা অনেক লেখক, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক প্রভৃতি বিভিন্ন জন সম্পর্কে আলোচনা করেছি। আজ আমাদের টপিক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মকাহিনী, তার জীবন বৃত্তান্ত ইত্যাদি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুব ছোট্ট ছোট্ট ভিডিও এগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাংলা উপন্যাস সাহিত্যের অন্যতম পথিকৃৎ এবং অন্যতম উল্লেখযোগ্য একজন লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার স্থান সব সময় আমরা প্রথম সারিতেই রাখতে হবে আমাদের, কারণ তিনি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ইত্যাদিদের মতো উল্লেখযোগ্য একজন লেখক ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা সচরাচর বা সাধারণত পল্লী জীবনের প্রকৃত কবি হিসাবেই চিনে থাকি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একমাত্র লেখক যার শহরাঞ্চলের ব্যস্ততার প্রতি কোনো রকম আকর্ষণ বা কোনো রকম চাহিদা তার ছিল না। তিনি সব সময় গ্রামের প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আধুনিক কালের যে সমাজ জীবন এবং আধুনিক কালের সমাজ জীবনের যে সমস্ত চাহিদা বা তাদের জীবনযাপন ইত্যাদির প্রতি তার বিন্দুমাত্র মোহ ছিল না, এটি আমি এখনই বললাম। তিনি তার পরিচিত এবং একান্ত আপন যে গ্রাম, সেই গ্রাম্য জীবনের ছবি লিখতেই বেশি ভালোবাসতেন এবং তিনি সারা জীবন এই কাজই করে গিয়েছিলেন। উত্তর 24 পরগনা জেলার মুরারি পুকুর নামক একটি জায়গায় 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তার পিতা ব্যারাকপুরে থাকতেন। দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যিনি পিতা ছিলেন তিনি পৌরোহিত্য করে বেড়াতেন, অর্থাৎ আমরা যাকে পুরুত মশাই বলি, তিনি সেই পেশা গ্রহণ করেছিলেন। তার বাবা এমন একজন মানুষ ছিলেন যার প্রচুর অভাব, কিন্তু অভাব থাকা সত্ত্বেও অর্থের প্রতি তেমন লোভ ছিল না সেই ভদ্রলোকের। তাই বাবার সেই গুণ তিনি পেয়েছিলেন, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবার গুণ পেয়েছিলেন। তিনিও অর্থের প্রতি বেশি ধাবিত হননি, তিনি গ্রামে থাকতেই বেশি পছন্দ করতেন। 1914 খ্রিস্টাব্দে তিনি প্রথম প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং 1916 খ্রিস্টাব্দে তিনি আইএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 1918 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু আইন নিয়ে পড়াশোনা শুরু করলেও তিনি সেই পড়াশোনা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। তার আগেই 1919 খ্রিস্টাব্দে জঙ্গিপাড়ার মাইনর স্কুলে তিনি শিক্ষকতার কাজে যোগদান করেছিলেন। কারণ দেখো, পড়াশোনা শুধু করলেই হবে না, একটা পেশার অবশ্যই দরকার, অর্থ সংস্থানের প্রয়োজন ছিল। তিনি 1920 খ্রিস্টাব্দে কলকাতায় চলে এসেছিলেন এবং কলকাতায় এসে তিনি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রর নাম তোমরা সকলেই শুনেছ, সেই প্রফুল্লচন্দ্রের সান্নিধ্য লাভ করেছিলেন। তিনি দক্ষিণ 24 পরগনা জেলার হরিনাভ নামক যে স্কুল রয়েছে সেই স্কুলেও তিনি শিক্ষকতার কাজ করেছিলেন কিছুদিন। এছাড়াও তিনি 1923 খ্রিস্টাব্দে পাথুরিয়া ঘাটায় জমিদার অক্ষয় ঘোষের সচিব রূপে তিনি কাজে নিযুক্ত হয়েছিলেন। 1924 খ্রিস্টাব্দ থেকে তিনি 6 বছর তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে সেখানে কাজ করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে কলকাতায় খেলাত ঘোষ ইনস্টিটিউশনে তিনি যোগদান করেছিলেন। খেলাত ঘোষের বাড়িতে তিনি অনেক ধরনের কাজ করতেন। সেই কাজগুলির মধ্যে অন্যতম ছিল সেক্রেটারির কাজ করতেন, গৃহশিক্ষকের কাজ করতেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজও তিনি সেখানে করতেন। 1941 খ্রিস্টাব্দে সেই খেলাত ঘোষ ইনস্টিটিউশনের একটি বিদ্যালয়ে বা স্কুলে তিনি পড়াশোনা করানোর দায়িত্ব পেয়েছিলেন বা শিক্ষকতা করানো তিনি শুরু করেছিলেন। এরপর তিনি সেখান থেকে কাজ নিয়ে ব্যারাকপুরে চলে আসেন এবং আর তেমন কোনো পরিবর্তন করেননি, কারণ এতদিন দেখলাই তুমি তিনি তার এই যে
চাকরি জীবন, সেই চাকরি জীবনে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করেছিলেন। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই ব্যারাকপুরে যখন তিনি এসেছিলেন, সেখানে তার সামান্য পাশে গোপালনগর ইনস্টিটিউশনে তিনি তার একদম শেষ বয়স পর্যন্ত শিক্ষকতা করেছিলেন। তিনি কলকাতা এবং তার গ্রামে বাস করলেও তিনি কিন্তু বিহারের সিংভূম জেলার ঘাটশিলার সুবর্ণরেখা নদীর তীরে একটি বাড়ি তিনি খরিদ করেছিলেন বা একটি বাড়ি তিনি কিনেছিলেন। তিনি তার জীবনে প্রচুর গল্প, উপন্যাস ইত্যাদি লেখা লিখেছিলেন। তার মধ্যে 1922 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় তার প্রথম গল্প উপেক্ষিতা সেটি প্রকাশিত হয়েছিল। এছাড়াও 1920 খ্রিস্টাব্দে তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস যেটা পথের পাঁচালী, সেই উপন্যাস প্রকাশিত হয়েছিল। আমরা সকলেই জানি কম বেশি সত্যজিৎ রায় এই আমাদের লেখকের এই গল্প অনুসারে একটি সিনেমা তৈরি করেছিলেন, যে সিনেমাটি আমাদের মনে সকলের লেগে গিয়েছিল। এছাড়াও তার অন্যান্য গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অপরাজিত, দেবযান, ইচ্ছামতি, মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাকালে ইত্যাদি উল্লেখযোগ্য। দেখো, শুধু যে বড় বড় উপন্যাস লিখছেন সেটি নয়, আমাদের এই লেখক ছোট ছোট কিশোর সাহিত্য তিনি রচনা করেছিলেন। তার যে সমস্ত কিশোর সাহিত্য লেখা ছিল সেগুলির মধ্যে দু তিনটে নাম আমরা বলতেই পারি। সেগুলি হলো বনে পাহাড়ে, মরণের ডঙ্কা বাজে, চাঁদের পাহাড় ইত্যাদি উল্লেখযোগ্য। দেখো, তিনি যে সমস্ত রচনা লিখেছিলেন সেগুলির মধ্যে তার নিজস্ব লেখার ছাপ বর্তমান রয়েছে, অর্থাৎ তার মতো লেখা আমরা অন্যান্য কোনো লেখকের মধ্যে পাই না। তিনি সম্পূর্ণই আলাদাভাবে লিখতেন, যেগুলি আমাদের মনে সবসময় ছাপ রেখে যেত। অতি পরিচিত সামান্য তুচ্ছ ব্যাপারটিকেও তিনি এত সুন্দরভাবে লিখতেন যে সেগুলি মনে হতো যেন আমাদের পাশের বাড়িরই গল্প, আমাদের পাড়ার গল্প, সেগুলি যেন আমাদের মনে সত্যি দাগ কেটে যেত। আসলে তার লেখার মধ্যে ছিল আন্তরিকতা, সেই আন্তরিকতাই আমাদেরকে মুগ্ধ করে তুলতো। আমরা পথের পাঁচালী কম বেশি সবাই পড়েছি। সেই পথের পাঁচালীতে আমরা অপু, সর্বজয়া ইত্যাদিকে দেখেছি। তাছাড়াও দুর্গার নাম আমরা কিভাবে ভুলতে পারি, হরিহরের নাম কিভাবে ভুলতে পারি। সেই পথের পাঁচালীতে আমরা তাদের পেয়েছি, যেই চরিত্রগুলো মনে হচ্ছিল না তোমার পড়ে যে সেই চরিত্রগুলো যেন আমাদের পাড়ারই একজন চরিত্র, এবং সেই যে নিশ্চিন্দিপুর গ্রাম, সেই গ্রামটি যেন আমাদেরই গ্রাম। তার মতো একটি সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই যে লেখা, এই লেখাটি অন্য কোনো লেখক সচরাচর করতে পারেনি এবং পারবেও না। মানুষের দৈনন্দিন হাসি কান্না, সুখ দুঃখ, এগুলি যে জীবনের মধ্যে একটি খেলা তিনি চালিয়েছিলেন, এই খেলা অন্যান্য কোনো লেখকের দ্বারা চালানো সম্ভব ছিল না। আসলে পথের পাঁচালী একদিকে ছিল রোমান্টিকতায় পরিপূর্ণ, অন্যদিকে ছিল কল্পনা মনের প্রকাশ। এই দুটি মিলে এত সুন্দর হয়েছে গল্পটি যে আমাদের মনে সেটি ছাপ কেটে গিয়েছিল। বিভূতিভূষণ সম্পর্কে আর কিছু বলার নেই। এবার আমরা বিভূতিভূষণের যে পরলোক গমনের তারিখ সেটি দেখেই আমরা এই আমাদের যে ভিডিওটি শেষ করব। 1950 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর ঘাটশিলায় বিভূতিভূষণ পরলোক গমন করেছিলেন। এই ভিডিওটি ভীষণ ছোট হবে, আমি প্রথমে বলেছিলাম। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই।